হ্যালো এভরিওয়ান, আজকে খুব সকাল সকাল আমি আর আমার ভাই আমাদের বাসা থেকে রওনা দিয়ে দিলাম আমাদের মুন্সিগঞ্জ ট্যুরের উদ্দেশ্যে। মুন্সিগঞ্জের অনেকগুলো জায়গা আমার অলরেডি দেখা হয়েছে, সো বাকি জায়গাগুলো দেখার উদ্দেশ্যে আমি আর আমার ভাই আজকে মুন্সিগঞ্জ ট্যুরে যাচ্ছি। এবং সেখানে যেয়ে আমরা যেই যেই জায়গাগুলো দেখব আপনারা খুব স্বল্প সময়ের মধ্যেই তা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম খালি, কারণ আমরা সকাল 6:30টায় রওনা দিয়েছিলাম। এই তো আমরা চলে এসেছি আমাদের সিএনজি স্ট্যান্ডে, এবং সেখান থেকে আমরা একটি সিএনজি নিয়ে গুলিস্তানের গোলাপশাহ মাজারের দিকে রওনা দিয়েছি। সেখান থেকে আমরা 7:30টার বাস ক্যাচ করার ইচ্ছা রাখছি, এবং তারপরে আমরা ঠিকই 7:30টার একটি বাস ক্যাচ করেছি, যেটা হচ্ছে মুন্সিগঞ্জ অভিমুখী একটি এসি বাস। সেখানে আমাদের পার হেড 120 টাকা করে চার্জ করেছে, কিন্তু আমরা সবচেয়ে পিছনের সিটটি পেয়েছি, যার কারণে আমাদের খুব ঝাঁকি খেতে হয়েছে। বাসটি 120 টাকা করে ভাড়া রাখলেও ওখানে মশা তাড়ানোর সুব্যবস্থা থাকা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা পৌঁছে গেলাম মুন্সিগঞ্জ মুক্তারপুর বাজারে, এবং সেখান থেকে একটি সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থান আলদির মাঠা খেতে। আলদির মাঠা হিসেবে পরিচিত হলেও অ্যাকচুয়ালি এটা আলদি বাজারের কমল ঘোষের মাঠা। সো এটা অ্যাকচুয়ালি খুবই জনপ্রিয় মুন্সিগঞ্জের মানুষের কাছে, এবং মুন্সিগঞ্জের মানুষদের মাধ্যমে এটা পুরো বাংলাদেশেই খুব সুপরিচিত হয়ে গিয়েছে। যাওয়ার পথে আমি আশেপাশের গ্রামীণ সৌন্দর্যগুলোকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে আমি আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানের পাশাপাশি মুন্সিগঞ্জের গ্রামীণ সৌন্দর্যটাও দেখানোর চেষ্টা করছি, কারণ এগুলো আমাদের চোখের শান্তির একটি অংশ, যেটা আমরা ট্যুরের সময় খুবই এনজয় করেছি। আশেপাশে আপনারা দেখতে পাবেন অনেকগুলো মাঠ, অনেকগুলো ক্ষেত। তো আমি আমার ভাইকে বলতেছিলাম যেগুলো না হচ্ছে ধান ক্ষেত। তো আমাদের সিএনজিওয়ালা এটা শুনে বলে কি যে, আপু এগুলো ধান ক্ষেত না, এগুলো আলু ক্ষেত। তো আপনারা জানেন মুন্সিগঞ্জের আলু খুব বিখ্যাত, মুন্সিগঞ্জের মানুষদেরকে মানুষ দুষ্টুমি করে আলু বলেও ডাকে, বিকজ হচ্ছে মুন্সিগঞ্জে আলুর উৎপাদন খুব ভালো হয়। সো এইখানে গাছের আড়ালে, এরপরে হচ্ছে বাড়িঘরের আড়ালে অনেক সময় হচ্ছে ক্ষেতগুলো ঢেকে যাচ্ছিল। তো যাওয়ার সময় আমি এতটাও বেশি ক্যাপচার করতে পারছিলাম না, কিন্তু আপনারা দেখবেন আমরা যখন মাঠা খেয়ে ফিরবো তখনকার দৃশ্যে আপনি অনেকগুলো আলু ক্ষেত দেখবেন। এই তো কমল ঘোষের মাঠার দোকানে আমরা চলে এসেছি। মাঠাটা খুবই মজা ছিল, এত ঘন, এত মিষ্টি, এবং খাওয়ার সময় অনেকগুলো স্বর মুখে বাজছিল। খুবই মজা ছিল। এটা যে জনপ্রিয়, এটা উচিত কারণেই এতটা জনপ্রিয় হয়েছে। আমি তো বাসার জন্য নিয়ে এসেছিলাম কিছু। তো এরপরে আমরা আবার রওনা দিয়েছি অতীশ দীপঙ্করের জন্মভিটা, যিনি বৌদ্ধ ধর্মের অনেক বড় একজন গুরু ছিলেন, যাকে বৌদ্ধ ধর্মের মানুষরা অনেক সম্মান করে। তিনি তার জীবনের শেষ দিনগুলো তিব্বতে কাটিয়েছেন। তিনি ইন্ডিয়ার নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এমনকি তিব্বতে গিয়েও উনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছেন। তো হচ্ছে গিয়ে সেখানে এখন ওনার কিছু বাকি নেই যদিও, কিন্তু ওনার স্মৃতিচারণের জন্য ওখানে জাপান সরকারের, আই গেস জাপান সরকারই হবে, ওনাদের সহায়তায় কিছু স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে, সেগুলোই মানুষ দেখতে যায়। জায়গাটা খুবই ফটোজেনিক, আমরা সেখানেই যাচ্ছি। যাওয়ার পথে আমরা আরও অনেক সুন্দর সুন্দর আলু ক্ষেত দেখতে পেলাম, যেখানে কোথাও কোথাও মানুষ কাজও করছিল, যেগুলো দেখে আমাদের খুবই ভালো লাগছিল, খুবই নয়নাভিরাম সৌন্দর্য। এই তো চলে এসেছি আমরা অতীশ দীপঙ্করের জন্মভিটায়। এই ভিডিওটা যদিও আমার মোবাইলে ক্যাপচার করা, কিন্তু সেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা খেলছিল। তাদের মধ্যে একজন বলল, আপু আসেন আপনাকে আইফোনে কিছু ভিডিও ক্যাপচার করে দিই, আরও ভালো কোয়ালিটির ভিডিও আসবে। পরবর্তী ভিডিওগুলো ওদের ফোনে, ওরা অ্যাকচুয়ালি হরিজন্টালি ফোনটাকে ধরেনি, ওরা ভার্টিক্যালি ধরেছে, যার কারণে এই ভিডিওগুলো আপনারা একটু অন্যরকম দেখছেন। জায়গাটা এত ফটোজেনিক যে আমি আর আমার ভাই তো অনেক ছবি তুলেছি সেখানে, এবং আমাদের অনেক ভালো লেগেছে। অত্যাধিক সুন্দরভাবে সাজানো পুরো জায়গাটি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুল গাছ, এমনকি এবং এক মুহূর্তের জন্য আমার লেগেছে আমি তো জাপানে চলে আসছি, কিংবা তিব্বতে চলে আসছি, আমার এরকম একটা ফিলিংও এসেছে। আসলে আমাদের মুন্সিগঞ্জে কত সুন্দর, কত কত জায়গা আছে, বলে শেষ করা যাবে না। এরপর আমরা চলে গিয়েছিলাম সিপাহীপাড়ায়।
সিপাহীপাড়ায় আসলে আমরা লাঞ্চের উদ্দেশ্যে থেমেছিলাম। দেখুন আমার নামের ফুটওয়্যারও আছে। সেখানে প্রথমে একটা ফুচকা মামার দোকান দেখে আমরা ফুচকা খেয়ে নিলাম। উনি আমার ফুচকায় প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম হালকা ঝাল দিতে, এজন্য উনি পুরো মশলার ডিব্বাই যেন আমার ফুচকার উপরে ঢেলে দিয়েছিল। দেখুন আমার ভাই তো খুব এনজয় করছে, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এরপর আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম পোলাও, রোস্ট, ডিম আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ওখানে একটা পাতাল মার্কেট আছে, সেখানে গিয়ে আমরা হচ্ছে লাঞ্চটা সেরে নিলাম। তারপরে আমরা চলে গেলাম বালাসুর জমিদার বাড়িতে, যেখানে সেম আকৃতির দুইটা বিল্ডিং আপনি পাশাপাশি দেখবেন। এগুলাই হচ্ছে মূল রাজবাড়ি, আর মাঝখানের এই লাল বিল্ডিংটা এটা হচ্ছে বিক্রমপুর জাদুঘর। বিক্রমপুর জাদুঘর বললে এই জায়গাটাকে মানুষ বেশি চিনবে। এটা হচ্ছে বালাসুর গ্রামে বালাসুর জমিদার বাড়ি। দেখুন এই পাশে সেম আরেকটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো খুবই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে। আমি সরকারকে অনুরোধ করব এগুলোকে যেন আরও সংস্কার করা হয়, কারণ তাহলে অনেক পর্যটন পাবে। ওই যে ওইদিকে গোসল করে বাসার নারী সদস্যরা ওখানে এসে কাপড় চোপড় চেঞ্জ করতো, ওই জায়গা মাঝখানে ওইটা মণ্ডপ বানানো হয়েছিল, ওখানে পূজা হতো। এবং কি এমনকি আপনারা হচ্ছে বাইরে এই যে নদীটা দেখতে, সরি নদী না, এটা পুকুর, এখানে হচ্ছে রাজ পরিবারের সদস্যরাই হচ্ছে গোসল করতো। এরপর আমরা চলে গিয়েছিলাম ভাগ্যকুল বাজারের গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে। সেখানে একটা ঘোল আছে যেটা খুবই সুপরিচিত। এই বাজারে আরও ঘোলের দোকান আছে, কিন্তু এটার ঘোলটা সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আমি আর আমার ভাই ঘোল ট্রাই করে নিলাম, অনেকটা মাঠার মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে ভাগ্যকুল জমিদার বাড়ি, যেটা র্যাব 10-এর কার্যালয়, যেখানে আমরা ঢুকতে পারিনি, কিন্তু আশেপাশের স্ট্রাকচারগুলো দেখে বুঝতে পারছেন যে এটা একটা জমিদার বাড়ি ছিল। তো আমরা যাওয়ার পথে ভাগ্যকুল বাজার থেকে কিছুটা আমাদের ক্যামেরায় ক্যাপচার করতে চেষ্টা করেছি আমাদের অটো থেকেই। তো এখন আমরা এসেছি স্যার জগদীশ চন্দ্র বোসের যে জন্মভিটা, এখানে ওনার বাড়িও আছে একটা, কিন্তু এত ভাঙাচোরা সেটার ভিডিও না হয়নি। এমনকি সেখানে আমি কোনো ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম, তাই আমার কিছু ছবির স্লাইড শো দিচ্ছি জায়গাটা কতটা সুন্দর বোঝানোর জন্য। ওরা ওখানে একটা পার্ক আকৃতি করে রেখেছে, যার কারণে মানুষ ওখানে যে এগুলো দেখতে যায়। এবং এরপরে আমরা আবার রওনা দিয়েছি ইউটার্ন নিয়ে আবার সেই বজ্রযোগিনী গ্রামের দিকে, যেখানে আমরা অতীশ দীপঙ্করের বাড়ি দেখলাম, কারণ কাছাকাছি আছে বিক্রমপুর বিহার। সেই বিক্রমপুর বিহারটা কিন্তু এই বিক্রমপুরে আরও একটা বিহার আছে, সেটার সাথে কেউ কনফিউজ করবেন না, এটা একটা ডিফারেন্ট ওয়ান। সো এটা পাল রাজার আমলে অতীশ দীপঙ্করের সময় করা হয়েছিল। এটা দেখতে খুবই সুন্দর। পাশে কিছু টিনের দোচালা বাড়ি আছে যেগুলো দেখতে সুন্দর, এবং অলসো একটা হচ্ছে টিলার মতন করে রাখা হয়েছে। আমি জানি না ওখানে আরও খনন হবে কি না, কিন্তু সেটাও আমরা মানে খুবই এনজয় করেছি। আমার ভাই তো পাহাড় মনে করে উপরেই উঠে গেছে এবং ওখান থেকে আর নামেই না, আমাকে ছবিও তুলে দিচ্ছিল না। যাই হোক, ওভারঅল আমরা আমাদের ট্যুরটি খুবই এনজয় করেছি। আই হোপ আপনারাও এনজয় করেছেন। ভালো থাকবেন এবং ঘুরবেন, প্রচুর ঘুরবেন।